উদ্ভিদের কি আমাদের মতো হাসি, কান্না, দুঃখ, বেদনা এই ধরনের অনুভূতি রয়েছে? আমরা সে বিষয়ে নিশ্চিত নই। আর এই অনুভূতি যদি থেকেও থাকে, তাহলে সে কিভাবে প্রকাশ করে? বা উদ্ভিদের অনুভূতি প্রকাশের মাধ্যমই বা কি? উদ্ভিদে আমাদের মতো হাত, পা বা মুখ নেই, যার সাহায্যে সে অনুভূতি প্রকাশ করবে। তবে বিজ্ঞানীদের গবেষণায় এটা নিশ্চিত হওয়া গিয়েছে, উদ্ভিদ পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে শরীরবৃত্তীয় পরিবর্তন ঘটিয়ে তার প্রকাশ ঘটায়। প্রকৃতির অদ্ভুত ও আশ্চর্যজনক সৃষ্টি নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন বিজ্ঞানী চ্যানেল। আজ আমরা এমন একটি উদ্ভিদ নিয়ে আলোচনা করব, যাকে আমরা সবাই চিনি। শৈশবে এই উদ্ভিদটি আমাদের সবার কৌতূহল এবং বিস্ময়ের বিষয় ছিল। উদ্ভিদটিকে আমরা যখনই যে স্থানেই দেখেছি, তাকে ছুঁয়ে না দেখা পর্যন্ত আমরা নিজেরা নিজেদেরকে বিরত রাখতে ব্যর্থ হয়েছি। আমি যে উদ্ভিদটির কথা বলছি, অনেকেই হয়তো অলরেডি অনুমান করে ফেলেছেন। মিমোসা পিউরিকা, যাকে আমরা লজ্জাবতী গাছ নামে চিনি। এটি একটি ছোট গুল্মজাতীয় যৌগিক পত্র বিশিষ্ট উদ্ভিদ, যাকে স্পর্শ করলে তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায়। পৃথিবীতে প্রায় 400-র অধিক লজ্জাবতী উদ্ভিদের প্রজাতি রয়েছে, যার ট্যাক্সোনমি ফ্যামিলি হচ্ছে ফ্যাবেসিয়ে। এই উদ্ভিদটি গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে, বিশেষ করে মধ্য এবং দক্ষিণ আমেরিকা মহাদেশে দেখা যায়। শুধুমাত্র অ্যান্টার্কটিকা মহাদেশ ব্যতীত সমগ্র পৃথিবীতেই এর উপস্থিতি রয়েছে। এই উদ্ভিদটিকে ইংরেজিতে টাচ মি নট প্ল্যান্ট, সেনসিটিভ প্ল্যান্ট বা ট্রিকেল মি প্ল্যান্ট নামে ডাকা হয়। মিমোসা গ্রিক মিমোস শব্দ থেকে এসেছে, যার অর্থ মিমিক, বাংলায় যার মানে নকল বা অনুকরণ, এবং ল্যাটিন পিউডিকা অর্থ লাজুক। লজ্জার ভানকারী উদ্ভিদকেই মিমোসা পিউডিকা বা লজ্জাবতী বলে। লজ্জাবতী উদ্ভিদের পাতা স্পর্শ করলে পাতা বন্ধ হয়ে যাওয়ার এই ঘটনাকে উদ্ভিদের থিগমোনাস্টি মুভমেন্ট বলে। সংবেদনশীল উদ্ভিদে বিভিন্ন ধরনের মুভমেন্ট পরিলক্ষিত হয়। মূল গল্পে যাওয়ার আগে উদ্ভিদের বিভিন্ন ধরনের মুভমেন্ট বিষয়ে একটু আলোচনা করা যাক। উদ্ভিদ প্রাণীদের মতো সচেতন নড়াচড়া করতে পারে না, কারণ উদ্ভিদের স্নায়ু এবং পেশি থাকে না। তবে উদ্ভিদে মুভমেন্ট রয়েছে যা খুব ধীর, সেজন্য আমাদের সাধারণ দৃষ্টিতে ধরা পড়ে না। উদ্দীপনার উৎসের দিক বিবেচনা করে উদ্ভিদের মুভমেন্ট দুইভাবে ঘটে থাকে: ন্যাস্টিক মুভমেন্ট, ট্রপিক মুভমেন্ট। ন্যাস্টিক মুভমেন্ট হচ্ছে দিক অনিরপেক্ষ। এই ধরনের মুভমেন্ট উদ্দীপনার প্রতিক্রিয়া উদ্দীপকের উৎসের দিকের সাথে সম্পর্কিত নয়। উদ্দীপনা যে ডিরেকশন থেকেই উৎপন্ন হোক না কেন, রিফ্লেকশন সেই ডিরেকশনকে অনুসরণ করে না। ন্যাস্টিক মুভমেন্ট ভালোভাবে বুঝতে হলে ট্রপিক মুভমেন্ট কি সেটা আগে জানা প্রয়োজন। ট্রপিক মুভমেন্টে উদ্দীপনা যে দিক থেকে উদ্দীপ্ত করে, প্রতিক্রিয়া সেই দিককে অনুসরণ করে। একটি উদাহরণ দিয়ে বুঝবার চেষ্টা করি। আমরা সবাই জানি উদ্ভিদ আলোর উৎস বরাবর অগ্রসর হয়। উদ্ভিদ ফটোসিনথেসিস প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করে, আর সেজন্য আলোর প্রয়োজন হয়। প্রকৃতিগতভাবেই উদ্ভিদ আলোর উৎসের দিকে ধাবিত হয়। এখানে আলো হচ্ছে উদ্দীপক এবং উদ্ভিদের প্রতিক্রিয়া আলোর উৎসকে অনুসরণ করা। আশা করছি ট্রপিক মুভমেন্ট কি সেই বিষয়টি পরিষ্কার হয়েছে। এখন ন্যাস্টিক মুভমেন্টে আসা যাক। এক্ষেত্রে উদ্দীপনার প্রতিক্রিয়া উদ্দীপকের উৎসের পজিশনের সাথে সম্পর্কিত নয়। উদ্দীপনা যে ডিরেকশন থেকেই আসুক না কেন, উদ্ভিদ শুধু প্রতিক্রিয়া দেখাবে, দিকের কোনো ব্যাপার থাকবে না। লজ্জাবতী থিগমোনাস্টি আচরণ প্রদর্শন করে, যা উদ্ভিদের ন্যাস্টিক মুভমেন্টের অন্তর্গত। মিমোসা পিউডিকা পৃথিবীতে দ্রুত নড়াচড়া প্রদর্শনকারী একমাত্র উদ্ভিদ নয়। এই ধরনের মুভমেন্ট উদ্ভিদের বিভিন্ন প্রজাতিতে পরিলক্ষিত হয়, কিন্তু স্পর্শের কারণে পাতার এই র্যাপিড মুভমেন্ট শুধুমাত্র মিমোসা প্রজাতিতেই দেখা যায়। স্পর্শের কারণে পাতার এই র্যাপিড মুভমেন্ট মিমোসা প্রজাতির একটি ইউনিক বৈশিষ্ট্য। কার্নিভেরাস প্ল্যান্টের অন্তর্গত ভেনাস ফ্লাইট্র্যাপ শিকার ধরার জন্য দ্রুত মুভমেন্ট করতে পারে।
ভেনাস ফ্লাইট্র্যাপ হলো এক ধরনের মাংসাশী উদ্ভিদ যা মূলত পোকামাকড় ও ছোট আর্থ্রোপড শিকার করে। এই উদ্ভিদে বিশেষভাবে বিবর্তিত এক ধরনের পাতা রয়েছে যার সাহায্যে শিকারকে ফাঁদে ফেলে শিকার করে। এই বিশেষ পাতার ভিতরের অংশটি লাল বর্ণের হয়ে থাকে এবং রস নিঃসরণকারী গ্রন্থি থাকে যা পোকামাকড়কে আকৃষ্ট করে। যখন কোনো পোকা রং এবং গন্ধ দ্বারা আকৃষ্ট হয়ে পাতার ভিতর প্রবেশ করে, পোকার নড়াচড়ার কারণে 0.1 সেকেন্ড সময় ব্যবধানে দ্রুত পাতার ফাঁদ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে পোকামাকড় হজম করে নিউট্রিয়েন্ট হিসেবে শোষণ করে নেয়। কার্ডামাইন প্রজাতির কিছু উদ্ভিদ রয়েছে যাদের ফল বা বীজকে স্পর্শ করলে বোমের মতো বিস্ফোরিত হয়। উদ্ভিদের এই দিক অনিরপেক্ষ মুভমেন্টকে ন্যাস্টিক মুভমেন্ট বলে। উদ্দীপ্ত হওয়ার কারণ যদি বাতাস বা স্পর্শ হয়, তাকে যথাক্রমে সিসমোন্যাস্টিক অথবা থিগমোন্যাস্টি বলে। হিট বা তাপের প্রভাবে উদ্ভিদের মুভমেন্ট হয়, তখন তাকে থার্মোন্যাস্টি বলে। যদি আলোর কারণে উদ্ভিদের নড়াচড়া হয়, তখন তাকে ফটোন্যাস্টিক বলে। দিন এবং রাতের ওপর ভিত্তি করে উদ্ভিদের নড়াচড়াকে নিকটেন্যাস্টিক মুভমেন্ট বলে। মিমোসা পিউডিকা শুধু স্পর্শ, প্রাণীর চলাফেরা বা বাতাসের কারণে সংকুচিত হয় না, অধিক তাপ, ঠান্ডা, আলো এবং অন্ধকারের কারণেও সংকুচিত হয়। এতক্ষণ উদ্ভিদের মুভমেন্ট বিষয়ে আমরা অল্প বিস্তর জানলাম। এখন মূল আলোচনায় আসা যাক। প্রকৃতি থেকে উদ্দীপনা গ্রহণের পর মিমোসা পিউডিকা উদ্ভিদের পাতায় কী ধরনের শরীরবৃত্তীয় পরিবর্তন ঘটে যার ফলে পাতায় সংকোচন হয়, সেই বিষয়টি জানার চেষ্টা করব। মিমোসা পিউডিকার পাতাগুলো যৌগিক। প্রতিটি পাতায় অনেকগুলো ছোট ছোট পত্রক থাকে। এর যে কাণ্ড রয়েছে তাকে পেটিওল বলে। পেটিওল থেকে বেশ কিছু সরু শাখা বের হয়। এই শাখাগুলোকে র্যাচিস বলে। র্যাচিসের সাথে ছোট ছোট পত্রক সংযুক্ত থাকে যাকে পিনুলস বলে। র্যাচিসের সাথে সংযুক্ত পিনুলসকে একত্রে পিনা বলে। মিমোসা পিউডিকার থিগমোন্যাস্টি মুভমেন্টের জন্য পাতার যে অংশটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা হচ্ছে পালভিনাস। পালভিনাসের অবস্থানের উপর ভিত্তি করে পালভিনাসকে তিনভাবে নামকরণ করা হয়। প্রাইমারি পালভিনি, যার অবস্থান হচ্ছে পেটিওলের গোড়ায়। জায়গাটি কাণ্ডের চেয়ে একটু স্ফীত, যা উদ্ভিদের মূল কাণ্ডের সাথে সংযুক্ত। সেকেন্ডারি পালভিনির লোকেশন হচ্ছে র্যাচিস এবং পেটিওলের সংযোগস্থল, যা মূলত র্যাচিসের অংশ। এবং টারশিয়ারি পালভিনির অবস্থান পিনুলস এবং র্যাচিসের সংযোগস্থল, যা পিনুলসের সাথে সংযুক্ত। সকল পালভিনিকে একসাথে পালভিনাস বলে। পালভিনাসের মূল কাজ হচ্ছে প্রয়োজনীয় পুষ্টি পাতায় সরবরাহ করা, উদ্দীপনার প্রতিক্রিয়া হিসাবে পাতা সংকুচিত করা, প্রয়োজনীয় হরমোন রিলিজ করা এবং সেই সাথে ইন্টারনাল সিস্টেমকে উদ্দীপ্ত করা এবং পুরো নার্ভাস সিস্টেমকে সমন্বয় করা। মিমোসা পিউডিকার পালভিনাসে দুই ধরনের কোষ পাওয়া যায়। পাতার ঊর্ধ্বাংশের কোষকে এক্সটেনসর এবং নিম্নাংশের কোষকে ফ্লেক্সর বলে। মিমোসা পিউডিকার থিগমোন্যাস্টি আচরণ বুঝতে হলে টার্গার প্রেসার এবং অসমোসিস এই রাসায়নিক ফেনোমেনন কি তা জানা প্রয়োজন। টার্গার প্রেসার হল উদ্ভিদ কোষের ভিতরে তরল পদার্থ এবং কোষরস দ্বারা কোষ প্রাচীরের উপর প্রয়োগকৃত চাপ। এটি কোষের দৃঢ়তা বজায় রাখতে সহায়তা করে এবং উদ্ভিদকে সোজা ও স্থির রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্ভিদ কোষ যখন পানি গ্রহণ করে তখন কোষের অভ্যন্তরীণ ভ্যাকুওলে পানি জমা হয়। পানি জমা হওয়ার ফলে প্লাজমা ঝিল্লি প্রসারিত হয় এবং কোষ প্রাচীরের বিরুদ্ধে চাপ প্রয়োগ করে। মূলত কোষ প্রাচীরের ওপর প্রদেয় এই চাপকে টার্গার প্রেসার বলে। যদি কোষ পানি হারায় তবে টার্গার প্রেসার কমে যায় এবং কোষ নরম হয়ে যায়, ফলে উদ্ভিদ নেতিয়ে পড়ে। এখন অসমোসিস কি সেটা জানার চেষ্টা করি। দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ যখন সেমি পারমিয়েবল মেমব্রেন দ্বারা পৃথক থেকে দ্রাবক কম ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘনত্বের দ্রবণের দিকে প্রবাহিত হয়, তাকে অসমোসিস বলে।
স্বাভাবিক অবস্থায় পানি কম ঘনত্ব থেকে অধিক ঘনত্বের দিকে প্রবাহিত হয় এবং এই প্রবাহ যতক্ষণ দুই পাশের ঘনত্ব সমান না হয় ততক্ষণ পর্যন্ত প্রবাহমান থাকে। দিনের বেলা অথবা স্বাভাবিক অবস্থায় মিমোসা পিউডিকার পাতাগুলো হরাইজন্টাল পজিশনে উন্মুক্ত থাকে। রাতের বেলা অথবা স্পর্শকালে আর্দ্র উষ্ণ পরিবেশ অথবা কম্পমান অবস্থায় পাতাগুলো বন্ধ বা ভাঁজ অবস্থায় থাকে। উদ্দীপ্ত হওয়ার পর শুধুমাত্র পাতার পিনুলসে অবস্থিত টার্সিয়ারি পালভিনিতে সংকোচন হয় না, একই সাথে র্যাচিস এবং পেটিওলে অবস্থিত সেকেন্ডারি এবং প্রাইমারি পালভিনিতে সংকোচন ঘটে। সকল পালভিনিতে মূলত একই ধরনের রাসায়নিক পরিবর্তন ঘটে। আমরা বিষয়টি বোঝার জন্য শুধুমাত্র পাতায় অবস্থিত টার্সিয়ারি পালভিনির পরিবর্তন লক্ষ্য করব। যখন কোনো পাতা স্পর্শ করা হয় তখন এই যান্ত্রিক উদ্দীপনা উদ্ভিদ দ্বারা শনাক্ত হয় এবং বৈদ্যুতিক সংকেতে রূপান্তরিত হয়। এই সংকেত পালভিনিতে প্রেরণ করা হয়, যার ফলে পটাশিয়াম এবং ক্লোরাইডের মতো আয়নগুলো এক্সটেন্সর কোষ থেকে বাইরে বেরিয়ে আসে, যার ফলে এক্সটেন্সর কোষের আয়নের ঘনত্ব পরিবর্তন হয়। এক্সটেন্সর কোষের ভিতরে আয়ন ঘনত্ব কম এবং বাইরে আয়ন ঘনত্ব বেশি, ফলে কোষের বাইরে অসমোটিক পটেনশিয়াল বৃদ্ধি পায়। কোষের বাইরে অসমোটিক পটেনশিয়াল বৃদ্ধির কারণে পানি কোষের ভিতর থেকে বাইরে অধিক ঘনত্বের দিকে প্রবাহিত হয়। এই অবস্থায় এক্সটেন্সর কোষের টার্গার প্রেসার কমে কোষগুলো সংকুচিত হয়ে যায়। অপরদিকে ফ্লেক্সর কোষে বিপরীত ঘটনা ঘটে। ফ্লেক্সর সেলের ভিতরে অসমোটিক পটেনশিয়াল বেড়ে যাওয়ার কারণে এক্সটেন্সর সেল থেকে বেরিয়ে আসা পানি ফ্লেক্সর সেলে প্রবেশ করে, যার ফলে অভ্যন্তরীণ ভ্যাকুয়ালে পানি জমা হয়। ফলাফল ফ্লেক্সর সেলের টার্গার প্রেসার বেড়ে যায়। এক্সটেন্সর সেলের টার্গার প্রেসার কমে কোষ সংকোচন এবং ফ্লেক্সর সেলের টার্গার প্রেসার বেড়ে কোষের প্রসারণ ঘটে। মূলত ফ্লেক্সর সেলের প্রসারণের কারণেই দুই পাশের পাতা ভিতরের দিকে ভাঁজ হয়ে যায়, যাকে আমরা মিমোসা পিউডিকার লজ্জা বলছি। মিমোসা পিউডিকার থিকমোনেস্টি মুভমেন্টের কিছু অভিযোজিত বৈশিষ্ট্য রয়েছে। শুষ্ক মৌসুমে মাটিতে এবং বায়ুমণ্ডলে পানির ঘাটতি থাকায় পাতার মাধ্যমে উদ্ভিদের দেহে বিদ্যমান পানি ইভাপোরেট না হয়, সেই জন্য মিমোসা পিউডিকা তার পাতা সংকুচিত করে রাখে। অপরদিকে তৃণভোজী প্রাণীর আহারে পরিণত হওয়ার হাত থেকে নিজেকে রক্ষার জন্যে লজ্জাবতী গাছের এই সংকুচিত হওয়ার অভিযোজিত বৈশিষ্ট্যটির প্রকাশ ঘটায়। রাতের বেলা সূর্যের আলো থাকে না। উদ্ভিদের ফটোসিনথেসিস প্রক্রিয়ার জন্য আলো অত্যাবশ্যক। যেহেতু রাতে সূর্য অনুপস্থিত, সেহেতু লজ্জাবতী গাছ তার বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে পাতা সংকুচিত করে রাখে। মিমোসা পিউডিকা উদ্ভিদের পাতাকে স্পর্শ করলে কেন সংকুচিত হয় সেই বিষয়ে আমাদের একটা সাধারণ ধারণা তৈরি হয়েছে। উদ্ভিদের ব্রেইন নেই, তবে তারা বুদ্ধিমত্তার কিছু বৈশিষ্ট্য এবং ইলেকট্রিক্যাল সিগন্যাল ব্যবহার করে পরিবেশের সাথে প্রতিক্রিয়া জানাতে পারে। যেহেতু এই টার্মগুলো উদ্ভিদের জন্য প্রযোজ্য নয়, সহজভাবে বললে পরিবেশের সাথে অভিযোজিত হওয়ার প্রয়োজনে শরীরবৃত্তীয় রাসায়নিক পরিবর্তন, হরমোন ও ইলেকট্রিক্যাল ইম্পালসের মাধ্যমে তথ্য আদান প্রদান করে। যে সকল স্টুডেন্ট ভবিষ্যতে উদ্ভিদবিজ্ঞান বিষয়ে পড়াশোনা এবং উদ্ভিদের এই জটিল চমকপ্রদ বিষয়ে গবেষণা করবেন, আজকে এই ভিডিওর মাধ্যমে তাদের অনুপরিমাণ অনুপ্রাণিত করাই আমাদের মূল উদ্দেশ্য। আশা করি আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বিজ্ঞানীর সাথেই যুক্ত থাকুন, কারণ প্রকৃতির রহস্য নিয়ে আরও অনেক কিছু জানার আছে। আগামী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হওয়ার প্রত্যাশায় আজকের মতো বিদায়।